যাই হোক, আজকে আমরা আসলে অপটিক্যাল মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক করব। এটা এই অ্যাডহক নেটওয়ার্কের উপরই আসলে যে বইটা ডাউনলোড করছি ওখানে সেভাবে কিছুই নাই। আর আমি বুঝলাম মানে বড় বড় বই চলে আসতেছে, মানে এটা এত ডিটেলস আর কি। তো ওই জন্য আমি একটা স্লাইড ডাউনলোড করলাম এখানে, যেহেতু এক সেট কোশ্চেন থাকবে এখানে কম্পারেটিভলি আমার মনে হয়েছে একটু যেন ইজি হবে। যদি আমরা টাইম নিয়ে পড়াইতাম তাহলে হয়তো আরো ডিটেলস পড়াইতাম। ফার্স্টে হচ্ছে একটা ওয়্যারলেস স্পেকট্রাম হচ্ছে ডিসকাস করছে। তো নর্মালি ফাইবারের ক্ষেত্রে তো একটা জানোই যে ফাইবারের মেইনলি আসলে ব্যান্ডউইথটা অনেক বেশি। এটা সাফিসিয়েন্ট আর কি। যেমন এখানে দেখা যাচ্ছে যে এক একটা কালারই 10 GHz তোমার ক্যারি করে। তাহলে একটা পুরো বান্ডেল যদি এখানে 64টা থাকে, বা পুরো 64টা কালার থাকে, আর পুরো বান্ডেলটা যদি 20টা ফাইবার দিয়ে কনস্ট্রাক্ট করা হয়, তাহলে তোমার একটা বান্ডেলে হলো 12,800 GHz এর মতো আমরা ডেটা পেতে পারি। কিন্তু নর্মাল যেগুলো ওয়্যারলেস যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে আবার, যেমন মানে মোবাইল কমিউনিকেশন গুলো আর কি, সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজেবল আমাদের 3 GHz এর মতো। যদিও যেটা সত্যি কথা, ফ্র্যাঙ্কলি, যে আমার এগুলো নেটওয়ার্কিং আমার ফিল্ডও না, আমি খুব বেশি ইন্টারেস্টেডও না, আমার খুব এক্সপিরিয়েন্সডও না। স্টুডেন্ট লাইফে পড়ছিলাম আর কি, এর পরে আর পড়া হয়নি। তো সেজন্য আমরা মিলি ফাইবারটাই আমাদের ফোকাস। আচ্ছা, এখানে কিছু আছে যে আহ কিছু আর কি, আসলে আমরা অপটিক্যাল যে অ্যাডহক নেটওয়ার্কটা আছে ওটা আসলে শুধু আমরা সিঙ্গেল অপটিক্যাল ইউজ করি না, আমরা হচ্ছে মানে কি বলে হাইব্রিড, মানে কোলাবোরেটিভলি ইউজ করি অন্যান্য যেগুলো নেটওয়ার্ক আছে সেগুলোর সাথে। এখানে কিছু রেফারেন্স দেওয়া আছে, এগুলো দেখার দরকার নেই, আর যেহেতু এটা পেপার প্রেজেন্টেশন ওই জন্য এখানে মানে রিসার্চ রিভিউ টাইপের আছে। আচ্ছা, এখানে স্পেকট্রামটা দেখো। এফএসও স্পেকট্রাম বলতে মেইনলি আসলে আমাদের যে ফ্রি স্পেসটা আছে, ভিজিবল রেঞ্জটা 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত, ওটাই আসলে মেইনলি বোঝায়, কারণ যেহেতু এটা আমাদের ফ্রি স্পেস। তো এখানে যেহেতু এটা ওপেন স্পেকট্রাম, এটা হলো তোমার বিভিন্ন রকম রেঞ্জের হইতে পারে, 2.4 GHz, 5.8, 60, আবার 300 GHz এরও আসতে পারে। এখানে অনেকগুলো ওপেন স্পেকট্রাম আছে। আর এফএসওটা এটা তো আমরা পড়েই আসতেছি, মেনলি পয়েন্ট টু পয়েন্ট লিঙ্ক হয়, ইন্টারকানেক্টের ক্ষেত্রে ইউজ করা হয়, আর ইনডোর ইনফ্রারেড কমিউনিকেশনের ক্ষেত্রে এফএসও ইউজ করা হয়। আর এটা আছে হলো এটার ইউজেসটা হয় মেনলি তোমার স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে। এগুলো এগুলো সম্বন্ধে আসলে আমাকে যদি জিজ্ঞাসা করো, আমি এগুলো আই হ্যাভ নো এক্সপিরিয়েন্স। এগুলো জাস্ট স্টিল লাইব্রেরি এগুলো প্রপার্টিস করছি, তারপরে আমার আসলে মনে নেই। ওয়ান যেগুলো আর কি সেলুলারের 2G বা 3G তে ইউজ করে, তো এগুলো আসলে তোমরা বোধহয় জানো অনেক ভালো, কে ওয়্যারলেস এর উপর যারা কাজ করো। তো আমার মেনলি আসলে যেটা এফএসও ভিজিবল রেঞ্জ, এটা সম্বন্ধে আমার এক্সপিরিয়েন্স। এটা তো কোনো কোশ্চেন না, এটা জাস্ট তোমাদের আইডিয়াটা হওয়ার জন্য যে এফএসও স্পেকট্রামটা আসলে কি। এটা হচ্ছে একটা ওপেন স্পেকট্রাম, মেনলি হলো ভিজিবল রেঞ্জটা, কারণ যেহেতু ওপেন স্পেসে তো মেনলি আমাদের ভিজিবলটা ইয়া করে। আর হচ্ছে এটার তোমার রেঞ্জ ফ্রিকোয়েন্সি গুলো হয়, কয়েকটা রেঞ্জের আছে ফ্রিকোয়েন্সি, এই জিনিসগুলো। আর এখন হচ্ছে যে অপটিক্যাল ওয়্যারলেস আসলে কি কি কম্পোনেন্ট ইউজ করা হয়, যেমন হচ্ছে এলইডি, তারপরে যে পিক্সেল, লেজার, তারপরে হচ্ছে যে ইনফ্রারেড, এরকম বিভিন্ন। এখন আসলে আহ তোমার মানে ইনফ্রারেড তো আর হচ্ছে এফএসওর মধ্যে পড়ে না, কিন্তু ওইটাও আর কি তোমার ওপেন স্পেস একটা কমিউনিকেশন কম্পোনেন্ট আর কি। আচ্ছা, এখন এটা হলো মেইনলি যেটা যে ম্যানেজ যেটা আছে, মোবাইল অ্যাডহক নেটওয়ার্ক,
আর এফএসও, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য গুলো কি, কিংবা আমরা একসাথে ইউজ করতে পারি কিনা। তো আসলে ওই যে এফএসওর তো কিছু লিমিটেশন আছে, এটা তোমরা ভালো করেই জানো, আমাদের যেহেতু এর নয়েজ, এই জিনিসগুলো কিছু লিমিটেশন আছে। এই জন্য আমরা যদি এফএসসি আর ম্যানেট মিলাই একটা কম্বাইন্ড আর কি ভীষণ আছে। সেটা যেমন হচ্ছে মোবাইল অ্যাডহক নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কি মোবাইল কমিউনিকেশন আমাদের আর অটো কনফিগারেশন হয়, এটার ক্ষেত্রে আরো কিছু ফিচার্স আছে, যেমন যে রিইউজ, ফ্রিকোয়েন্সি রিইউজ যেটা করি আমরা, এই জিনিসগুলো অনেক স্পেশাল স্পেশাল ফিচার্স আছে। আর এফএসএর ক্ষেত্রে আমাদের যে ফিচার গুলো, এটার ব্যান্ডউইথ তো অনেক হাই, যেটা আসলে মোবাইল কমিউনিকেশন কখনোই কভার করতে পারবে না। এরপরে পাওয়ারটা অনেক লো। তারপরে ডেন্স স্পেশাল রিউজটা আছে, সেটা অনেক ডেন্স হয়। আর লাইসেন্স হলো ফ্রি ব্যান্ড অফ অপারেশন, যেহেতু এটা ফ্রি স্পেস। এগুলো হচ্ছে আমাদের এফএসওর অ্যাডভান্টেজ। এখন আবার ডিসঅ্যাডভান্টেজও আছে কিছু, তো আমরা কি করবো, একসাথে দুটো যদি আমরা অ্যাডাপ্ট করি তাহলে কি হবে। তাহলে কি হবে যে আমাদের যে রিউজটা, এটা হলো আমাদের সিকিউর হবে। তারপরে লো পাওয়ারটা, এটাও সিকিউর হবে। তারপরে ইলেকট্রনিক অটো অ্যালাইনমেন্ট। আবার অপটিক্যাল, যেহেতু আমরা অ্যাডহক মোবাইল অ্যাডহক যেটা ম্যানেট ইউজ করবো, তাহলে ইলেকট্রিকটাও আমাদের অটো অ্যালাইনমেন্ট হবে, আর অপটিক্যাল তো অটো অ্যালাইনমেন্ট ফিচার্স আছে আমাদের এফএস এ। তাহলে আমরা একসাথে দুইটা কম্বাইন করে আমরা আসলে অনেক বড় রিজিয়নটা কভার করতে পারি, যদি এফএস আর ম্যানেটটা আমরা একসাথে ইউজ। এরপরে হচ্ছে অপটিক্যাল ওয়্যারলেসটা কেন আসলে, এটার কারণ হচ্ছে এগুলো আমরা পড়ে আসছি রিপিটেডলি, তারপরে স্লাইডে যেহেতু আছে, এটা হলো সিকিউর অনেক বেশি, কারণ এটা হলো হাইলি ডিরেকশনাল, সাইজটা অনেক ছোট, লাইট ওয়েট। ব্রাইটনেসটা তোমার আহ, ভালো হওয়াতে এটার কস্টটা অনেক লো হয়ে যায়, আর রিলায়েবল হয়, হাইলি রিলায়েবল। এটা তো অনেক লো পাওয়ার আসলে, যে দেওয়া আছে এখানে 100 মাইক্রোওয়াট, 10 to 100 MBps ডেটার জন্য। তো 100 মাইক্রোওয়াট আসলে খুব কম। এফএসও ইস্যুস এগুলো আর আমি বলতেছি না, কারণ এগুলো অলরেডি আমরা অনেক করছি। যে ধরো নিট লাইন অফ সাইট আমাদের দরকার, কোনো কারণে আমাদের অ্যালাইনমেন্টটা যদি ইয়া হয়ে যায়, আমাদের কানেকশনটা আবার ডিসকানেক্ট হয়ে যাবে। তারপরে যে ফগ, হেভি রেইন, স্নো, এগুলোই হচ্ছে আসলে অনেক বড় বড় ইস্যু এফএস এর ক্ষেত্রে। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে যেটা যে আমরা হচ্ছে মানে মডিউলটা কিভাবে অ্যালাইন করি। তো নর্মালি যে ফিজিক্যাল লেয়ার থাকে, ম্যাক লেয়ার থাকে, আইপি থাকে, এরপরে হচ্ছে যেটা সেটা হচ্ছে আমাদের এফএসওর অ্যালাইনমেন্টটা হয় আর কি। তো এখানে মেনলি যে লেখা আছে যে 3 ওয়ে হ্যান্ডশেক করতে হয় ট্রান্সিভারের মধ্যে বাই ডিরেকশনাল অ্যালাইনমেন্টটা করার জন্য। এটা একটা প্রশ্ন আসতে পারে যে আসলে এফএসওর অ্যালাইনমেন্ট প্রোটোকলটা ডিসকাস করে। ফিগারটা ড্র করবো, আর এখানে এক্সপ্লেনেশন দেওয়া আছে, একটু সার্চ দিয়েও দেখতে পারো, তাহলে একটু এক্সপ্লেনেশনটা বেশি ডিটেলসে নিতে পারেন। যেটা হলো আমাদের এফএসওর অ্যালাইনমেন্ট প্রোটোকলটা দেওয়া আছে। প্রোটোকলটা কিরকম, যে এই যে এখান থেকে আমাদের স্টার্ট হবে, স্টার্টের শুরুতে কি আমাদের অ্যালাইনমেন্ট হয়নি, তো এই জন্য আমাদের রিসিভারে যাবে। রিসিভারে যাওয়ার পরে এখানে যদি আমাদের অ্যালাইন্ড হয়, তাহলে তো হয়ে গেল, আমাদের ডেটাটা প্রসেস হবে। আর যদি না হয়, তাহলে আবার কি হয়ে, ডিসকার্ড হয়ে যাবে। আবার কিংবা হচ্ছে আমাদের এই যে আবার অ্যালাইনমেন্ট টাইম আউট যদি হয়ে যায়, তাহলে আবার হলো রিটার্ন করবে আর কি। আহ, অথবা যদি আমাদের আরেকটা হইতে পারে যে যে আমাদের আহ, এই দিক দিয়ে আসতে পারে যে একনলেজমেন্ট সেন্ড করবে। এখানে যদি আমাদের ডেটা রিসিভ হয়, তাহলে হচ্ছে যে অ্যালাইন হয়ে যাবে, আর যদি রিসিভ না হয়, তাহলে আবার ডিসকার্ড হয়ে যাবে। আর এইদিকে না যায়, যদি এইদিকে যায়, তাহলে আলটিমেটলি তো ডেটা রিসিভ করবে না, এখানেও হচ্ছে আমাদের ডিসকার্ড হয়ে যাবে। মানে এটা কিছুটা ওই যে ওপেন স্পেস, তো এর তো কোনো লিঙ্ক নাই। তো এখান থেকে মেনলি স্টার্ট হওয়ার পর সে হলো সিগন্যাল সেন্ড করা শুরু করবে, যে রিসিভারের মাধ্যমে আর কি ডিটেক্ট করতে পারে কোনো কিছু, রিসিভার একটা ফিডব্যাক একনলেজমেন্ট পায়, তাহলে সে প্রসেস করবে, আর নাহলে আর সে ডিসকার্ড করবে। আর আলটিমেটলি সব দিকেই সে সিগন্যালটা জেনারেট করবে আসলে, সে তিন দিকেই করছে। দিয়ে করার পর যেদিকে সিগন্যাল পাবে সেদিকে যাবে, আর না পারলে সে আলটিমেটলি ডিসকার্ড করে দেবে। আর এখানে আরেকটা যেটা আছে টার্গেট নোটটা, এখানে একটা নোট থাকতে পারে, এই যদি আবার
আমাদের রিসিভারের সাথে অ্যালাইন করা থাকে তাহলে অ্যালাইনমেন্ট হবে, আর না হলে আদারওয়াইজ ডিসকার্ড। এইভাবে অ্যালাইনমেন্ট প্রসিডিউরটা আসলে। এগুলোর মধ্যে কোনোটা সহজ সহজ জিনিসই, তারপর না বুঝলে থামাই দিও। আরেকটা হচ্ছে অ্যালাইনমেন্ট প্রোটোকলের ফিগার দিয়ে দেওয়া আছে। তো এখানে যে ঘটনাটা হয়েছে যে A1 has bidirectional alignment with both B1 and C1, আর এটার ক্ষেত্রে হলো বাইডিরেকশনাল অ্যালাইনমেন্টটা, ঠিক আছে, যে তোমার B1 আর C1 দুইটার সাথে। কিন্তু এটার ক্ষেত্রে তোমার A1 এর মানে A1 এর সাথে এটাতে হচ্ছে আবার ইউনিডিরেকশনাল, এরকমও হইতে পারে। আর এটার ক্ষেত্রে দেখো যে C1 এর সাথে আলটিমেটলি অ্যালাইনমেন্ট লস্ট হয়ে গেছে, এই জন্য সিগন্যালটা আমাদের অন্যদিকে চলে গেছে আর কি। এটার ক্ষেত্রে হলো এখানে আবার আরেকটা অ্যান্টেনা D1 আছে, সে আবার তোমার অ্যালাইনমেন্টটা পাইতে পারে। এরকম এখানে আসলে বিভিন্ন রকম কেস গুলো অ্যানালাইসিস করা হয়েছে আর কি। ফার্স্টে দেখা যাচ্ছে এখানে অ্যালাইনমেন্ট করছে B1 আর C1 এর সাথে, আহ, কিন্তু এটার ক্ষেত্রে বাই ডিরেকশনাল ছিল। আর এটার ক্ষেত্রে হলো A1টা হলো ইউনিডিরেকশন। আর এরকমও কেস হতে পারে যে অ্যালাইনমেন্টের লস হতে পারে, অথবা আরেকটা কেস হতে পারে যে আরেকটা নিয়ারেস্ট কোন একটা তোমার রিসিভার আছে, সেখানে অ্যালাইনমেন্টটা অ্যাড হতে পারে আর কি। এগুলো আমরা সেভারাল টাইমস পড়ছি, যে যে অ্যাপারচার এরিয়াটা আর কি। তো এখানে যেটা হয় যে আমাদের নর্মালি যে কি কি জিনিসগুলো আসতে পারে, এটা হলো জিওমেট্রিক অ্যাটেনুয়েশন। এটা তো বলছি আমরা যে আমাদের যখন অ্যালাইনমেন্ট করবো, স্পট সাইজ, তোমার হচ্ছে অ্যাপারচার লেন্থ, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আর কি। যেন দেখা যাচ্ছে যে আমাদের যে রিসিভারের যে অ্যাপারচার সাইজটা আছে আর আমাদের সিগন্যালটা গেল, সেটা যদি অনেক বড় হয় আর রিসিভারে যদি ছোট হয়, তাহলে আলটিমেটলি কি হয়, ডেটা লস হয়ে যায়। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর অ্যাটমসফিয়ারিক অ্যাটেনুয়েশন, এটা তো এটার উপর ডিপেন্ড করে হলো মেনলি আমাদের ভিজিবিলিটিটা। এফএসও এর ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো কনসিডার করতে হবে, যে এফএসও তে কিন্তু যে যে লেখা আছে যে আদার আদার বিভিন্ন নোড থেকেও সিগন্যাল আসতে পারে। যেমন হচ্ছে যে A1, এটা যদি সিগন্যাল হয় ultimately আমাদের দেখো, পাশাপাশি তিনটা যদি আমাদের রিসিভার থাকে, তো এখানে D1 থেকেও ডেটা আসতেছে, আমাদের F1 থেকেও ডেটা আসতেছে। ডিসঅ্যাডভান্টেজ আসলে ইন্টারফারেন্স। এটা সিমুলেশন দেওয়া আছে NS2 করছো তোমরা? NS2 তে কাজ করছো? না ম্যাম, না ম্যাডাম। আমিও করিনি। তুই কারা আবু করে গেছে, কারা ইয়া করো থিসিস? আবু বকর তো বোধহয় NS সফটওয়্যার দিয়ে কাজ করে না? কেউ NS সফটওয়্যারটা আসলে অনেক পুরানো সফটওয়্যার, আমি করিনি কখনো। আমার রিসার্চ ফিল্ড আলাদা, কিন্তু শুনছি অনেক আগে থেকে। এখন আসলে অনেক আপডেটেড সফটওয়্যার চলে আসে, যাই হোক, এটা করার দরকার নেই। ব্যবহার হলো এফএস ও ম্যানেটের ক্ষেত্রে, Just দেখার জন্য। এটা সিমুলেশনে যেগুলো ইউজ করছে আর কি, যেগুলো হলো সিমুলেশন রেজাল্ট, এটা ওরা NS দিয়ে করছে। এগুলো আসলে আমরা এই যাদের ইন্টারেস্ট আছে, যে কোনো সফটওয়্যারই হয় এগুলো। তো সব সিমুলেশনই দেখতে পাচ্ছি, কোনো একটা প্রোটোকল তো ডিসকাস করেনি। যাই হোক, আমাদের যেহেতু 13 তারিখ, একটু দেরি আছে আজকে, আসলে আমি ভুলেও গেছিলাম তোমাদের ক্লাস আছে। আমি আর একটু খুঁজি, তোমরা তাদের যেগুলো পড়াইলাম ওগুলো একটু দেখো। মানে পড়াইলাম বলতে আজকে না, গত 2-3 ক্লাসে তো অনেকগুলো পড়াইছি, তাই না? লাস্ট 3 ক্লাসে তো অনেকগুলো পড়ানো হয়েছে। ম্যাডাম, 4টা ওগুলো ক্লাস। একটু পড়ো। হুম? হ্যাঁ, প্রথম ক্লাসটা তো ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। পরের 3টা ক্লাসে তো মনে হয় অনেকগুলো করে পড়াইছে। ওগুলো একটু পড়ো, আর আমি দেখি নেক্সট উইকে একটা ক্লাস নিলে নিয়ে শেষ করি। আর একটু কোশ্চিনও সাজাই, কি অবস্থা, কনসেপ্ট কোশ্চিন করতে পারবো কিনা। আচ্ছা, আজকের ক্লাসটা, আজকে আসলে কিছুই করানো হয়নি, কোশ্চিন থাকারই কথা না। এটা একটা প্রেজেন্টেশন স্লাইড আমি দেখলাম।
এই যে এগুলো যদি করাইতাম তাহলে হচ্ছে হয়তো একটা কোশ্চেন আসতো NS2 এখন করানো যাবে না। তো এই পর্যন্ত এগুলোর উপর কারো কোনো কোশ্চেন আছে? তারপর কিন্তু এখানে একটা তো, এখানে কিন্তু যেমন অ্যালাইনমেন্ট প্রোটোকলটা, এটা কিন্তু একটা কোশ্চেন, তাই না? এটা কিন্তু একটা 5 মার্কের কোশ্চেন। তুমি হচ্ছে এফএসও মডিউলটা কিভাবে অ্যালাইন করবা, ঠিক আছে? এটাই কিন্তু এই যে ম্যাক প্রোটোকল, এই প্রোটোকলটা যেটা আমাদের সেটা হলো, এটাই কিন্তু একটা 5 মার্কের প্রশ্ন চলে আসতেছে। তারপরে আরেকটা 5 মার্কের প্রশ্ন চলে আসতেছে তোমার, এই যে এফএসআর ম্যানেড ভিশনটা, এখানে কিন্তু একটা, এটা 5 মার্কের প্রশ্ন না, এটা ধরো 3 মার্ক, 3 মার্কের একটা প্রশ্ন চলে আসতেছে। আর এগুলো তো ছোট ছোট জিনিস, এগুলো থিওরি, আমি আসলে থিওরিটিক্যাল জিনিস একটু কম পছন্দ করি। মানে এখানে আসলে 10 মার্কের কোশ্চেন আসে না, ওই জন্য আর একটু পড়াইতে হবে। আমি একটু খুঁজি যেটা তোমাদের জন্য একসেপ্ট করা ইজি হবে। বুঝে, তাহলে এই সপ্তাহে আর ক্লাস নেবো না, নেক্সট উইকে ক্লাস, ঠিক আছে?